টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের বিষয় কি। আজকের বিষয় পিক্সেল 7। তো পিক্সেল 7 প্রোর যে ভিডিওটা সেটা আমাদের চ্যানেলে করা আছে এবং আপনারা অনেকেই সেটা দেখছেন। যারা দেখেন নাই তাদের জন্য ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে কিছু জিনিস ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে প্রি ওন ডিভাইস, আমি প্রি ওন কিনছি, আপনারা ব্র্যান্ড নিউ কিনতে পারেন। প্রি ওন মার্কেটে এটার প্রাইস বর্তমানে 30 থেকে 32 এর মধ্যে আছে বেস ভেরিয়েন্টটা। আর ভিডিওটা আগের মতোই যথারীতি বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। তো আপনারা যার যে অংশ দেখা প্রয়োজন টাইম লাইন দেওয়া আছে নিচে সেই অনুসারে দেখে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। এটার ডিজাইন কিন্তু আমার কাছে বেশ শক্তপোক্ত এবং বেশ প্রিমিয়াম লাগছে হাতে নিয়ে, কারণ গ্লাস ব্যাক প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে দুই জায়গায়, এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। এটার থিকনেস হচ্ছে 8.7 mm এবং এর ওয়েটটা হচ্ছে 207 গ্রামের মতো। এটা আমি পাইছি, কিন্তু ওয়েবসাইটে 197 গ্রামের মতো দেওয়া আছে। তো যাই হোক, বেশ প্রিমিয়াম ডিভাইসটা বলতে গেলে কোনো সন্দেহ নাই। ব্রাশড অ্যালুমিনিয়াম পাবেন ব্যাক সাইডে, যেটা আপনার পিক্সেলের যে 7 প্রোটা আছে সেটার ক্ষেত্রে গ্লসি, এটার ক্ষেত্রে একটু ম্যাট টাইপের, যেটা আমার কাছে মানে বেশ ভালো লাগছে। এবং টেক্সচারটাও বেশ সুন্দর। আর ব্যাকের যে গ্লাসটা, এখানে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বোঝা যায় না, কারণ এটা হচ্ছে স্নো হোয়াইট। আর এটার মধ্যে আইপি রেটিং দেওয়া আছে IP68, যেটা আপনারা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। তাই বলে আবার ভিজাইন না, সমস্যা হতে পারে। আমি টেস্ট করছি, মোটামুটি ঠিক আছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ অথবা কোনো রকম কমতি মনে হবে না। তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গ্লাস ইজ গ্লাস, এটা পড়লে ভাঙবেই, সেই হিসাবে ইউজ করেন। ডিসপ্লে সেকশনে এটার মধ্যে পেয়ে যাবেন 6.3 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, এবং এর ডিসপ্লে কালার বেশ ভিভিড এবং বেশ পাঞ্চি কালার প্রোভাইড করে। তো কালার প্রোফাইল দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। তো আমি অল টাইম অ্যাডাপটিভে রাখছি এবং বেশ ভালো রকম কালার প্রডিউস করে। পিক ব্রাইটনেস এখানে বলা আছে 1200 নিটস এর মতো, HBM মোডে বলা আছে 1000 নিটস এর মতো। তবে লাক্স মিটার দিয়ে মাপছি, এখানে আমি 700 মতো পাইছি, 700 থেকে 600 এর মধ্যে পাইছি আর কি। তো ধরতে পারেন 700 নিটস। তো 700 নিটস কিন্তু খুব একটা খারাপ না, এবং আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না। তবে ডাইরেক্ট সানলাইটে একটু ইস্যু হয়, একটু কম মনে হয়েছে আমার কাছে। তবে হ্যাঁ, আবার খুব যে সমস্যা তাও কিন্তু না, তো ইউজেবল ছিল। আর এটার মধ্যে ওয়াইড ওয়াইন এলন দেওয়া আছে। আপনারা নেটফ্লিক্স, অ্যামাজনের মতো যে ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে HDR ভিডিও প্লেব্যাক করতে পারবেন, এবং ইউটিউবে এটা 4K 60 FPS এর যে HDR ভিডিওগুলো আছে সেগুলো সাপোর্ট করে। কোনো রকম হ্যাং আটকে যাওয়া এরকম ইস্যু নাই, বেশ স্মুথলি প্লে করতে পারে। আমি প্লে করে দেখছি, ঠিক আছে। আর 90 হার্টজ এর ব্যাপারটা, এখানে স্মুথ ডিসপ্লে একটা অপশন আছে, সেটা অন করে রাখবেন। সেই ক্ষেত্রে 90 হার্টজ এরটা অল টাইম সবসময় এটা রান করবে 90 হার্টজ, এবং বেশ স্মুথ, বেশ বাটারি স্মুথ ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ফাস্ট ছিল, কোন রকম স্লো মনে হবে না। তো এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে, আর বেশ স্মুথ মনে হয়েছে আমার কাছে। যে কোনো ক্ষেত্রে সেটা আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বলেন অথবা অন্যান্য যেসব কাজ আছে সেগুলো বলে। আর ইউএফও টেস্ট আমি করছি, ইউএফও টেস্ট এটা 90 হার্টজ পাইছে। আর এতে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, স্টোরি স্পিকারের কোয়ালিটি বেশ ভালো। তবে আমার কাছে একটু বেশি লাউড মনে হয়েছে, প্রিমিয়ামনেস একটু ঘাটতে মনে হয়েছে, হার্শ লাগছে একটু। তবে হ্যাঁ, বেশ লাউড ছিল। এসওসি সেকশনে এটার মধ্যে গুগল ইউজ করছে তাদের ইনহাউস চিপ গুগল টেনসর জেনারেশন 2। তো এইটা 5nm ফ্যাব্রিকেশনে তৈরি, এবং এটার ব্যাটারি কনজাম্পশন মোটামুটি ভালো ছিল, মানে কম খাই ব্যাটারি, এবং হিট খুব একটা যে বেশি হয় তা না। তবে হ্যাঁ, হিট হয় 36 থেকে 37 এর মধ্যে থাকে হিটটা, তার বেশি হয় না আমি দেখছি। এবং এটার মধ্যে আমি কিছু বেঞ্চমার্কিং অ্যাপ রান করছি, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক স্কোর আসছে আমার 8,99,035, প্রায় 9 লাখের কাছাকাছি, যেটা বেশ ভালো একটা স্কোর। এবং এর টেম্পারেচার মোটামুটি এই 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ছিল। তারপরে সিপিইউ থ্রটলিং টেস্ট করছি, সিপিইউ থ্রটলিং ক্ষেত্রে এটা ভালো রকম থ্রটল করে, এবারে 66% থেকে থ্রটল শুরু করে। গ্রাফ থেকে বুঝতে পারতেছেন কি রকম থ্রটল করে। তবে থ্রটলিং স্কোর খুব একটা খারাপ তা না, 1,88,466 আসছে জিপসি স্কোর, যেটা আর কি এভারেজ। তো সেই ক্ষেত্রে আমি খুব একটা খারাপ বলবো না, প্রাইস অনুযায়ী ঠিক আছে, খারাপ না। তো গিগবেঞ্চ 6 স্কোর চেক করছি, সেই ক্ষেত্রে সিঙ্গেল করে স্কোর আসছে 1473, মাল্টি করে স্কোর আসছে 3501, সেক্ষেত্রে স্কোর খারাপ বলবো না। এবং এটার মধ্যে LPDDR 5 এর র্যাম ইউজ করছে এবং UFS 3.1 স্টোরেজ ইউজ করছে। তো স্টোরেজের স্পিড, রিড রাইট স্পিড আমি চেক করছি, সেই ক্ষেত্রে রিড স্পিড পাইছি আমি 639 MB/s এবং রাইট স্পিড পাইছি আমি 362 MB/s। তো এখানে রিড রাইট স্পিড বেশ ভালো, খারাপ বলার কোনো অবকাশ নাই। তবে হ্যাঁ, অন্যান্য সেটের ক্ষেত্রে রাইট স্পিডটা একটু কম মনে হয়েছে আমার কাছে। তো নাম্বারে কম পাইলেও রিয়েল লাইফ এটা খুব একটা ম্যাটার করে না, এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং বেস্ট ফাস্ট, তো এই জিনিসটা কোনো কমপ্লেন নাই। তারপর কিছু গেম ট্রাই করছি। তো এখানে আমি কয়েকটা মেইন স্ট্রিম গেম যেগুলো মানুষ বেশি খেলে সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন এখানে আছে পাবজি ফার্স্টেই, তারপরে COD আছে, অ্যাসফল্ট 9 আছে, এবং জেনশিন ইম্প্যাক্ট আছে। কারণ জেনশিন ইম্প্যাক্টটা একটু হ্যাভি টাইপের গেম, এটা খেললে বোঝা যায়
যে এই সেটটা কতটুকু ক্যাপেবল। তো যেহেতু আদ্যুতিক স্কোর প্রায় 9 লাখের মতো, তো সেই ক্ষেত্রে গেমিং এ কোনো ইস্যুর কথা না। পাবজিতে শুরু করি। তো পাবজিতে আমি স্মুথে আল্ট্রাতে খেলছি। পাবজি আউটপুট বেশ ভালো ছিল, বেশ স্মুথ ছিল গেম প্লে, মানে কোনো রকম জিটারিনেস, কোনো রকম আটকে যাওয়া, কোনো রকম খেলতে গিয়ে হ্যাং লাগের ইস্যু আমি দেখি নাই। বেশ প্লেবল ছিল, কোনো রকম ইস্যু পাই নাই এবং বেশ ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল পাবজিতে। তো পাবজি নিয়ে আমার কোনো ইস্যু পাই নাই, পাবজি আমার কাছে বেশ ভালো প্লেবল মনে হয়েছে। তো তারপরে আমি টেস্ট করছি সিওডি যেহেতু একটি অপটিমাইজ গেম, সেক্ষেত্রে সিওডি রেজাল্ট বেশ ভালো ছিল। এটা ডিফল্ট সেটিং খেলা হয়েছে, মানে মিডিয়াম সেটিং এ, সেক্ষেত্রে আমি কোনো ইস্যু দেখি নাই, বেশ স্মুথ ছিল এবং গেম প্লের যে এক্সপিরিয়েন্স আপনার বেশ ভালো লাগবে এবং মনে হবে যে আমি আর একটু গেম প্লে করি। তারপরে আমি টেস্ট করছি জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে এটা ডিফল্ট সেটিং খেলা হয়েছে, হাই সেটিং আমি ট্রাই করি নাই, কারণ হাই সেটিং খেলাটা মনে হয় ঠিক হবে না। তো জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে এর রেজাল্ট অ্যাজ ইউজুয়াল ভালো, কোনো রকম ইস্যু দেখি নাই। হালকা ল্যাগ একটু পাবেন, কিছু ফ্রেম মিস করতেছে, এটা আছে। তবে হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস হচ্ছে এই সেটের মধ্যে ডেডিকেটেড গেমিং মোড আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনারা অপটিমাইজেশন অনেক অপশন পাবেন এবং এফপিএস রিয়েল এফপিএস যেটা সেটা আপনারা দেখতে পারবেন এই গেমিং মোডের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে দেখছি আমি মোটামুটি 40 এফপিএস এটার মধ্যে পাবেন আপনারা জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে, মানে মিডিয়াম যে ডিফল্ট যে সেটিং দেওয়া থাকে সেই সেটিং খেললে, এবং বেশ গেমটা বেশ প্লেবল ছিল এবং বেশ ভালো লাগে গেম প্লে করে। তো আমি কোনো ইস্যু বলবো না এটা। তারপরে ট্রাই করছি অ্যাসপার 9, যেটা আর কি বর্তমানে একটু নতুন আকারে আসছে, অনেক আপডেট দিচ্ছে, গেমটা একটু ভারী করছে কিন্তু। তো অ্যাসপার 9 আমি বেশ ভালো প্লেবল এক্সপিরিয়েন্স পাইছি। গ্রাফিক্স প্লে মানে বেশ সুন্দর ছিল, গ্রাফিক্সটা বেশ সুন্দর আসে এবং আউটপুটটা বেশ ভালো লাগে, ডিসপ্লে কারণে হোক এবং এর যে টেনসর G2 এটা কিন্তু মানে বেশ ভালো হ্যান্ডেল করতে পারে এটাকে, এবং আপনার গেম এক্সপিরিয়েন্স মানে ভালো লাগবে খেলে আপনার। তো সেই ক্ষেত্রে গেমিং আমি কোনো ইস্যু দেখতেছি না এবং ওভার হিটিং কোনো ইস্যু পাই না এটার মধ্যে। তো পারফরমেন্স সেকশন মোটামুটি এইটুকুই ছিল এবং বেশ ভালো লাগছে আমার কাছে। তো পিক্সেল গেমিং সেন্ট্রিক ফোন না, তারা এই সেন্ট্রিক ফোন বানায় না, তারপরেও যে গেমগুলো আছে আপনারা গেম প্লে করতে পারবেন, কোনো রকম ইস্যু নাই। আর অনেকের কাছে জিনিসটা এরকম লাগতে পারে যে বেশি হিট হয়। আমি বলে রাখি, এটা গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ার কারণে হিটটা একটু হাতে বেশি লাগে, কিন্তু আপনারা যদি অ্যাকচুয়ালি মাপতে যান, মানে মিটারে যদি অ্যাকচুয়ালি মাপেন 36 থেকে 37, এটা কিন্তু নর্মাল হিটিং, এটা ম্যাক্সিমাম সেটিং হয়ে থাকে। এই ক্ষেত্রে এটা নিয়ে কোনো ইস্যুর কারণ নাই এবং কোনো চিন্তার কারণ নাই। আর এটার মধ্যে কিছু এআই ফিচার দিছে। এআই ফিচার বলতে আপনারা যা বলতেছেন তাই এটা টাইপ করে দেবে রিয়েল টাইম। ওপেন লাইভ ট্রান্সলেট যদি আপনি ক্লিক করেন, সেখানে আপনার এখানে বাংলা সিলেক্ট করা আছে, আমি যা বলতেছি এটা কিন্তু তাই মানে টাইপ করতেছে, এই টাইপের জিনিসটা, এবং বেশ অ্যাকুরেট ছিল। আচ্ছা, এই ফিচারের মধ্যে সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে সার্কেল টু সার্চ এখন দিয়ে দিছে গুগলে, আমরা ম্যাক্সিমাম ডিভাইসে এই সাপোর্টটা পাবেন। তো এখানে ধরে আপনি এখানে সার্কেল করলেন, এটা আপনার সার্চ করবে যে কোথায় কোথায় এই জিনিসটা আছে, অথবা কি স্ট্রাকচারটা কি, অথবা কোথায় আছে, মানে অ্যাকুরেটলি না করলেও কাছাকাছি যায়। তো এইভাবে আপনি যে কোনো জিনিস সার্চ করতে পারেন এবং এর এক্সপিরিয়েন্স খারাপ না। আর এআই ফটো ইরেজার যেটা, সেটা এখানেও আছে, আপনারা যে কোনো রকম ফটো থেকে সাবজেক্ট ইরেজ করতে পারবেন, ভালোভাবে ইরেজ করে। এবং আরেকটা জিনিস যেটা খুবই ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে যে কোনো ফটো শেক হওয়ার কারণে ছবিটা সামহাও ব্লার হয়ে গেছে, সেই ছবিগুলো আপনারা এর যে ফটো অ্যাপটা আছে সেটার মাধ্যমে আপনারা একদম স্বচ্ছ করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা খুব ভালো একটা ফিচার। এটা যে কোনো ছবি, সেটা এই ডিভাইস দিয়ে তোলা হোক অথবা আপনার আগের কোনো ছবি হোক, সেই ছবি আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর ওএস নিয়ে একটু বলে দিই, এটার মধ্যে আপনারা আপডেট পাবেন 3টা। এটা অ্যান্ড্রয়েড 13 লঞ্চ হয়েছিল, বর্তমানে 14 আছে এবং 15, 16 তো আপনারা পাবেনই। আর এটার মধ্যে 5 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে, সেক্ষেত্রে এটা এখনো মানে রিলেভেন্ট, এটা এখনো কেনার মতো। আর এর ইউআই বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আপনারা জানেন গুগলের যে ইউআই আছে সেটা কোনো রকম ব্লোটেড থাকে না, কোনো রকম উল্টাপাল্টা কোনো রকম অ্যাপ নাই, এবং সবসময় এটার মধ্যে আগে আপনারা প্রায়োরিটি ভিত্তিতে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এই দিকে নিশ্চিন্ত থাকতে পারেন। যদি নিট অ্যান্ড ক্লিন ইউআই পছন্দ করে থাকেন, তবে গুগল পিক্সেল মাস্ট হ্যাভ ডিভাইস। আচ্ছা, এখানে ব্যাটারি তারা দিচ্ছে 4355 mAh এর ব্যাটারি, যেটা আপনাদের কাছে কম মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না, কারণ যারা ইউজ করতেছেন তারা অলরেডি জানেন। এটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল। নর্মাল ইউজে আপনারা 4.5 থেকে 4 ঘন্টা 50 মিনিট এসওটি পাবেন, যেটা আপনার পুরো একদিন কভার করার মতো এনাফ, যথেষ্ট। তো সবকিছু মিলে আমার একদিন গেছে, আমি কোনো ইস্যু দেখি নাই। প্রবলেম হচ্ছে এইটা, যেটার মধ্যে 20 ওয়াটের যে ওয়ার্ড যে চার্জিং সাপোর্টটা দিচ্ছে PD 3.2, সেই ক্ষেত্রে এটার বেশ টাইম নেয়, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে যদি প্রপার চার্জার আপনারা ইউজ করেন, PD সাপোর্টেড টাইপ C to C। আর যদি আপনার নর্মাল চার্জার ইউজ করেন, সেক্ষেত্রে আরো 15 মিনিট অ্যাড করে রাখেন। এই জিনিসটা একটু স্লো মনে হয়েছে। আর ওয়্যারলেস চার্জার আমি টেস্ট করি নাই, যেটা আমার কাছে নাই, টেস্ট করি নাই সেজন্য। কানেক্টিভিটির ক্ষেত্রে এটার মধ্যে অনেকেই বলে যে কানেক্টিভিটি ইস্যু আছে, ফোনে নেটওয়ার্ক পায় না, কেউ ফোন করলে পায় না, কেউ নাকি ফোন করতে পারে না। দেখেন, আমি আগে ওই জিনিসগুলো বলছি। পিক্সেলে এক সময় সমস্যা ছিল, 6 সিরিজও আছে, তো 7-এ অনেক কম, আমি আগে বলছিলাম। কিন্তু এখন আমি যেটা দেখলাম, আমি এটার মধ্যে 2টা সিম ইউজ করতেছি, গ্রামীণ এবং বাংলা লিঙ্ক। আমি যেখানে আছি এখানে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক খুব স্ট্রং, তো বাংলা লিঙ্ক মোটামুটি ভালো সবসময় পাই আমি। কেউ আমাকে বলে নাই যে ফোন করে পাইতেছি না বা ফোন বন্ধ আছে। তো এই ইস্যুটা আমি ক্লিয়ার করে দিলাম। কলিং এ কোনো রকম ইস্যু দেখি নাই, তবে ইস্যু হচ্ছে ওয়াইফাই। এখানে ওয়াইফাই 6 এ দিছে, তারপরেও আমি কিছু কিছু সময় দেখছি ওয়াইফাই মানে সিগন্যালটা স্লো মনে হয়েছে অন্যান্য সেটের তুলনায়। তো এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার করা দরকার ছিল আপনাদের, আমার মনে হয়। তো আপনারা যদি দেখে শুনে কিনতে পারেন, নেটওয়ার্ক ইস্যু খুব একটা নাই। তো সামহাও এটার নেটওয়ার্ক ইস্যুটা হয়তো সলভ হয়েছে।
পিক্সেল 7 মানুষ ক্যামেরার জন্য বেশি কিনে থাকে এবং এটার মধ্যে আপনার ব্যাকে মেইন যে সেন্সরটা 50 মেগাপিক্সেল সেটা হচ্ছে f1.9 এর একটা সেন্সর। এটি হচ্ছে স্যামসাং আইসোসেল এর Gen 1 সেন্সর এটা। আর 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স দিচ্ছে যেটা f1.9 এবং এই লেন্সটা হচ্ছে সনির একটি লেন্স, সনি IMX 381 এবং সামনে ইউজ করা হয়েছে 10.8 মেগাপিক্সেলের একটি সেন্সর যেটি স্যামসাং এর সেন্সর, স্যামসাং S5K 3J1। তো এটা একটু ওয়্যার টাইপের নাম, আউটপুট খারাপ ছিল না প্যাকেট থেকে শুরু করি। তো 50 মেগাপিক্সেলের মেইন যে সেন্সরটা সেটার আউটপুট বেশ ভালো ছিল, ওআইএস সাপোর্ট আছে এটার মধ্যে। তো হাত টেপে টেপে গেলেও সমস্যা নাই, ছবি মোটামুটি ভালো আসে, ছবি প্রসেস করে প্রচুর এবং একটু সময় নেয়। এখানে দেখবেন ছবি তোলার পরে আপনারা একটু চেক করতে পারেন ছবি একটু সময় নিতেছে। তো মেইন ক্যামেরার আউটপুট আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ ভালো কোয়ালিটির ছবি দিতে পারে, কালার কোয়ালিটিও ভালো, ফেস্টোন দেখতে পাচ্ছেন ভালো রকম ম্যানেজ করে, স্কিন বিউটিফাই করার অপশন আছে, আমি অফ করে রাখছি। অন করে রাখলে হয়তো আপনার চেহারা একটু ভালো লাগবে, একটু ফ্রেশ করে দেখাবে, সোশ্যাল মিডিয়া ছবি দেবে। ওয়ার্ম টোন একটু কমছে এখানে, আগে যে পিক্সেলের যে ব্যাপারটা ছিল যে ওয়ার্ম টোনে ছবি তুলে, তো সেই জিনিসটা এখানে খুব কম দেখলাম। এবং আকাশের কালার, স্কাই কালার যে দেখতে পাচ্ছেন এবং ডাইনামিক রেঞ্জের যে ম্যানেজমেন্ট খুব ভালো লাগছে, এক্সপোজার ঠিক মতো ব্যালেন্স করতে পারে। তো এটার মেইন ক্যামেরা আউটপুট বেশ ভালো। আর এটার যে আলট্রা ওয়াইডের আউটপুট সেটাও কিন্তু খারাপ না, 12 মেগাপিক্সেল সেন্সর হিসাবে খুব যে ডিটেলস কম পাবেন তা না, মেইন ক্যামেরার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল এবং ফিল্ড অফ ভিউ অনেক বড় হওয়ার কারণে বিশাল একটা এরিয়া ক্যাপচার করে। আরেকটা কথা বলে রাখি, মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর দুইটার ক্ষেত্রে মেইন সেন্সরের যে পিকচার কোয়ালিটিটা সেটা একটু বেশি শার্প লাগে। তো এটা অনেক কাছে ভালো লাগতে পারে, আমার কাছে জিনিসটা অতটা ভালো লাগে না, তবে আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর পিক্সেলে র ফরম্যাটে ছবি তোলার অপশন আছে, যেটা আর কি যারা পিকচারটা একটু টুইক করে ইউজ করতে পছন্দ করেন অথবা একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেন তাদের জন্য এটা আমি ইউজফুল মনে করি এবং তারাই এটা নিয়ে থাকে। তবে আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে পিক্সেল অনেকেই বলে যারা একটু ক্যামেরা প্যাশনেট তাদের জন্য, তবে আমার কাছে এখন এই পিক্সেল 7 দেখে মনে হয়েছে যে যারা ক্যামেরা সম্পর্কে একটু কম জানে তাদের জন্যই পিক্সেল, কারণ পিক্সেল এতটা প্রসেস করে এত মানে ভালো আউটপুট দেয় যেটা আপনার কাছে অটোমেটিক্যালি ভালো লাগবে এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড ছবি যেটা সাথে সাথে তুলে এবং আপলোড দিতে পারবেন। তো মেইন এবং আলট্রা ওয়াইডে কোনো ইস্যু দেখি নাই। সামনের যে পিকচার কোয়ালিটি সেটাও বেশ ভালো ছিল, নর্মাল পিকচার বেশ ভালো প্রডিউস করে, স্কিন টোনটা খুব ভালো রাখে, মানে মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে। তবে হ্যাঁ, এইখানে একটু ওয়ার্ম টোন পাবেন, স্কিন টোনটা একটু ওয়ার্ম করে দেখতে পারতেছেন। আর ব্যাকগ্রাউন্ডের এক্সপোজার এবং ব্যাকগ্রাউন্ডের যে হাইলাইটেড পয়েন্ট গুলো সেগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারে। পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে মেইন ব্যাকের যে পোর্ট্রেটটা সেটা দুই ভাবে একটু 1x 2x এইভাবে পাবেন এবং এর কোয়ালিটি খারাপ বলবো না, বেশ ভালো পোর্ট্রেট দেয় এবং পোর্ট্রেট ব্লারটা যে ব্লার অ্যামাউন্ট আমার কাছে মোটামুটি ভালো লাগছে এবং বেশ ন্যাচারাল মনে হয়েছে। এবং সামনের যে পোর্ট্রেটটা সেক্ষেত্রে আমি কিছু জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটা সেটা ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, অনেক সময় ওভার ব্লোন করে ফেলে, সেই ক্ষেত্রে ছবিগুলো জ্বলে যায়। তো এই জিনিসটা এই ফ্রন্ট ক্যামেরায় আছে, ব্যাক ক্যামেরা আবার ঠিক আছে, ব্যাক ক্যামেরায় ঠিক মতো ব্যালেন্স করতে পারে এবং ব্যাক ক্যামেরার এজ ডিরেকশন বলেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের সেপারেশন বেশ ভালো ছিল। তো এইটা নিয়ে কোনো ইস্যু নাই। ক্যামেরা ইউআইটাও বেশ ভালো লাগছে আমার কাছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে অ্যাকশন প্যানটা। আগে দেখতাম যে অ্যাকশন প্যানটা ঠিক মতো কাজ করতো না, তবে এবার আমি টেস্ট করছি ভালোভাবে, বেশ ভালোভাবে কাজ করে। কিছু কিছু সময় জিনিসটা একটু মিস হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা লাইটের ব্যাপার আছে, আপনার সাবজেক্টে কতটুকু ডিস্টেন্সে আছে এবং কতটুকু ফোকাস আছে এটার উপরে নির্ভর করে। যেহেতু ফাস্ট মুভিং অবজেক্টের উপরে এটা ট্রাই করা হয়, সেই ক্ষেত্রে একটু কাছের থেকে লাইটফুল এই টাইপের এরিয়া ট্রাই করবেন, ভালো একটা আউটপুট পাবেন। আর নাইট মোড আছে ডেডিকেটেড ভাবে সামনে পিছনে দুই জায়গায়। নাইট মোডের আউটপুট মোটামুটি ছিল, খুব যে একটা হামারি ভালো তা বলবো না, মোটামুটি টাইপের ছিল। ডিটেলস একটু কম থাকে, একটু গ্রেন নয়েজ পাওয়া যায়। তো পিক্সেল অনেকে নাইট মোডের জন্য বিখ্যাত বলে, কিন্তু পিক্সেল ব্যাপারটা দেখলাম নাইট মোড তারা চেঞ্জ করে ফেলছে একটু, তারা আগের মতো নাইট মোড দেয় না। বিশেষ করে যারা একটু ফটো জ্ঞান রাখেন তাদের বলি, তারা জিনিসটা বুঝতে পারবেন। আগের নাইট মোডটা একদম দিনের মতো লাগতো, যে চকচকা ফকফকা করে ফেলছে, কিন্তু এখন নাইট মোডটা এরকম করছে যে আপনার যা দেখতেছেন চোখ দিয়ে কিছুটা ওই টাইপেরই আউটপুট দিতেছে, যেটা গুগলের কাছে হয়তো রিয়েলিস্টিক, কিন্তু অনেকেই সেটা রিয়েলিস্টিক মনে করে না। নাইট মোডে অনেকে চাই যে একদম দিনের মতো করে দেবে। তো আমার কাছে এটা একটা ভালো জিনিস মনে হয়েছে। এখন আপনাদের কিরকম লাগে কমেন্ট সেকশনে জানায়। আর ভিডিওর ক্ষেত্রে এখানে সামনে পিছনে সব জায়গায় 4K 60 fps এ ভিডিওর সাপোর্ট পাবেন। ব্যাকে 4K 60 fps আপনারা স্টেবিলাইজেশন সহ ভিডিও করতে পারবেন। ভিডিও স্টেবিলাইজেশন এতটাই ভালো যে কোনো ভাবেই নড়াচড়া করে করেন এটা ভালোভাবে আউটপুট দিবে। তবে বেশি নড়াচড়া করলে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে একটু জিটারিনেস আসে। তো ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে খারাপ লাগে না। এবং 4K 30 fps আমি চেক করে দেখলাম, সেখানে OIS দুইটাই কাজ করে, সেখানে আরো স্টেবল এবং ফুটেজ বেশ ভালো। তো ভিডিও নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমি দিনে রাত্রে দুই জায়গায় চেক করছি ব্যাকে। তো আমার কাছে যেটা রাত্রে মনে হয়েছে সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার আছে কিছু, এটা স্বাভাবিক, দেখতে পাচ্ছেন লেন্স ফ্লেয়ার আছে এবং আপনারা সুইচিং করতে পারবেন লেন্স প্রত্যেকটা, আপনারা আল্ট্রা ওয়াইড থেকে মেনতে সুইচ করতে পারবেন। সেক্ষেত্রে সুইচিংটা জাম্প দেয় ওই রকম টাইপের না, তবে হ্যাঁ এখনো স্মুথ না, এখনো অতটা রিফাইন্ড না। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ব্লার ভিডিওর অপশন এখানে পাবেন এবং প্যান ভিডিওর অপশন পাবেন। প্যান ভিডিওটা আমি বলে দিই, প্যান ভিডিও আপনারা যারা যে প্রোডাক্ট নিয়ে অথবা মন্টাজ তৈরি করেন তাদের জন্য বেশ ভালো একটা অপশন এটা। প্যান ভিডিও বেশ আউটপুট ভালো ছিল। আর ব্লার যে ভিডিওটা সেটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটার ব্লার অ্যামাউন্টটা বেশ ভালো, লাইট থাকলে ভালো হবে এটা এরিয়া ব্লার করতে পারে এবং ব্লারটা এমন ভাবে করে যেটা আর কি প্রায় ডিএসএলআর লেভেলের মনে হয় এবং এটাকে বেশ রিয়েলিস্টিকই লাগে। আমার কাছে খুব একটা ফেক মনে হয় না জিনিসটা কাদের ছিল। আর ফ্রন্টের ভিডিওর যে আউটপুট সেটা আপনারা 4K 60 fps এ পাবেন। আর এখানে HDR
এইচডিআর মোড আছে, এখানে আপনারা অটো এইচডিআর পাবেন। এইচডিআর ব্যালেন্স খুব ভালো লাগছে। এটা অ্যাপেল টাইপের না হলেও কাছাকাছি প্রায় ভালো একটা আউটপুট দিছে। কালারটা একটু স্যাচুরেটেড আসে এবং ক্লিয়ার লাগে বেশি, তো এটা ভিডিওর জন্য ভালো। তো সামনের আউটপুট বেশ ভালো ছিল। এখানে স্টেবিলাইজেশন অপশন আছে, স্টেবিলাইজেশন খুব একটা খারাপ না, বেশ ভালোই ছিল, দেখতে পারতেছেন অবস্থা। এবং ভিডিওর যে কোয়ালিটি এটাও মোটামুটি ছিল, তবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের যে এক্সপোজার ব্যালেন্সটা সেটা একটু এদিক ওদিক হয়, এইটা ফিক্স করার দরকার আছে। তো ক্যামেরাতে এখনো পিক্সেল 7 রিলিভেন্ট এবং বেশ ভালো পিকচার প্রোভাইড করে। তো 30,000 টাকা প্রাইস পয়েন্ট আমার এখনো মনে হয় না যে কোনো সেট আছে যে এটাকে টক্কর দিতে পারে। পিক্সেল 7 বলেন আর 7 প্রোই বলেন, তো পিক্সেল 7 এবং 7 প্রো দুইটাই আমি কভার করছি। অনেকে নতুনের কথা বলেন যে নতুন কিনতে চাই, তো নতুনের ক্ষেত্রে আমি বললি যেটা এইগুলো এখন পিক্সেল বিক্রি করে না, আপনারা জানেন নিজেরাও যে সাইডে কিন্তু পিক্সেলের এগুলো নাই, কারণ পিক্সেল এখন অলরেডি 9 সেল করতেছে, তারা 8ও মোটামুটি মানে ডিসকন্টিনিউর দিকে। তো আমি মনে করি নতুন চকচকা খোঁজার থেকে আপনারা প্রি ওন নিতে পারেন। প্রি ওনের ক্ষেত্রে আবার বেশি চকচক হয়ে যান না, সেক্ষেত্রে বডি চেঞ্জ পাইতে পারেন, ডিসপ্লে চেঞ্জ পাইতে পারেন। আর এটার একটা কথা বলি, এটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ইস্যুটা এখনো আছে, এটা অপটিক্যাল, এটা আল্ট্রাসনিক না। অপটিক্যালের ক্ষেত্রে একটু স্লো, আর গুগলের ক্ষেত্রে আরো স্লো। এখানে স্ক্রিন রেস করলে আরো স্লো হয়ে যায়, আমি দেখছি ভালোভাবে মিসটিস করে। এই জিনিসটা আমার কাছে একটু মানে ওয়ার্ড লাগছে, এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মোটামুটি মেইনলি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, আমার কাছে দিনে 50টা মেসেজ আসছে, ভাই ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন নেবো, কোনটা নিবো, বাজেট 30, কেউ আবার বাজেট 20ও বলে। তো আমি ক্লিয়ারলি বলে দিই, 20,000 টাকা বাজেটে ক্যামেরা ফোন খুঁজে কোনো লাভ নেই, কারণ নাই, বলতে গেলে নাই মার্কেটে। তো 30,000 টাকায় যারা ক্যামেরা ফোন খুঁজতেছেন, গেমিং খুব একটা করেন না, টুকটাক গেমিং করেন এবং ডিজাইনটা হ্যান্ডি হবে, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন এবং প্রিমিয়াম লুকস চান, তো তাদের জন্য পিক্সেল 7 পারফেক্ট। আমি বলবো যে নিউ না নিয়ে প্রিওন নেন। প্রিওন নিলে হয়তো আপনার কিছুটা টাকা বাঁচবে এবং আপনার কয়েকদিন ইউজ করার পরে যদি আপনি সেটটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার লসটা কম হবে। এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আজকের মতো আমি প্রত্যেক বিদায়।